you once again to my online class. দেখো, join the class. আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি। Dear students, welcome you once again to my online class. দেখো, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয় মিনস একটা গুরুত্বপূর্ণ ক্লাস আলোচনা করতে যাচ্ছি এবং আজকের এই ক্লাসটি হলো দশম শ্রেণীর ক্লাস। দশম শ্রেণীর জন্য সো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি। আজকে আমরা পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পটির আমরা প্রতিটি লাইন পড়ব, তার ব্যাখ্যা করব এবং সেখান থেকে যে সমস্ত প্রশ্নোত্তর হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? খুব ভালো করে শুনতে হবে। আমরা প্রতিটি লাইন ব্যাখ্যা করব এবং তারপর এখান থেকে যে যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি একটু এই অদল বদল গল্প সম্পর্কে একটু বলে নিই। দেখো, এই অদল বদল গল্পটি হলো পান্নালাল প্যাটেলের লেখা, বুঝতে পেরেছি, নির্বাচিত গল্প সংকলন থেকে কিন্তু নেওয়া হয়েছে। তিনি যে সমস্ত গল্প লিখেছিলেন তার থেকে, গল্প সংকলন থেকে এটা নেওয়া একটা গল্প। আর একটা কথা বলে নিই, এই অদল বদল গল্পটি একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানে দুটো ভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রীতির বন্ধনের বা ঐক্য সংহতির, সামাজিক ঐক্য সংহতির দিকটাকে এখানে তিনি ফুটিয়ে তুলেছেন একটা কাহিনীর মধ্যে দিয়ে। ক্লিয়ার? সুতরাং আজকে আমরা যে গল্পটি পাঠ করতে চলেছি সেই গল্পটির নাম হলো অদল বদল। লেখক হচ্ছেন পান্নালাল প্যাটেল এবং তার নির্বাচিত যে গল্প সংকলন সেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। তো এসো আজকে আমরা এর প্রথমে লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইনের আমরা ব্যাখ্যা করব। হ্যাঁ পার্সিয়া, শোন না, দুর্ভাগ্যবশত আমার ফোনটা আজকে খারাপ হয়ে গিয়েছে মানে বোর্ডে যা লিখছি সব উল্টো আসছে, বুঝলি তো। আর লিখলে উল্টো, আর তো বোর্ডের কাজ তো আর কিছু করতে পারবো না। সেই কারণে আজকে আর তোদের ওই ইংরেজির ক্লাসটা হলো না, বিনিময়ে কালকে হবে। হ্যাঁ ভিডিওটা থাম্বনেল দেন, হ্যাঁ ভিডিওর থাম্বনেল দিয়েছি, দেখ না থাম্বনেল অদল বদল দিয়েছি, তো থাম্বনেল দিয়েছি। হ্যাঁ, তো সেই কারণে আজকে তোদের ইংরেজির ক্লাসটা হচ্ছে না, যেটা মৌখিক ক্লাস যেটা হতে পারে, সেই জন্য এদের অদল বদল ক্লাস 10-এর একটা ক্লাস নিচ্ছি। তোদের ক্লাসটা কালকে নেব। ক্লিয়ার? কালকে তো আছেই, এমনি আমি এদিন নিয়ে নেব। আমার ফোনটা গন্ডগোল হয়ে গেছে, কি করে হয়েছে আমি নিজেও জানি না। ওকে, হ্যাঁ, সুতরাং আমরা অদল বদল গল্পটি আমরা আজকে পড়ব। তো অদল বদল গল্পটা পড়ব, লাইন বাই লাইন ব্যাখ্যা করব। এবং শুধু তাই নয়, একটু বলে নিই যে পান্নালাল প্যাটেলের এই গল্পটি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে ঐক্য সংহতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ক্লিয়ার? তো এসো আমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা এখানে দেব এবং কোশ্চেন আনসার যেটা আমরা এখান থেকে করব। আগে একটু বলে নিই। দেখো, হোলির দিনের পড়ন্ত বিকেল। হোলির দিন মানে বুঝতেই তো পারছো, আমাদের যেটাকে দোলযাত্রা বলি, দোলযাত্রার দিনের ওই পড়ন্ত বিকেল। তো নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হোলির দিনে তো সাধারণত জানো এই ধরনেরই হয়, রং নিয়ে ছোঁড়াছুড়ি, ধুলো নিয়ে ছোঁড়াছুড়ি, কোথাও কোথাও তো আবার নর্দমার জল নিয়েও ছোঁড়াছুড়ি হয়, তাই নাকি? তো নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোঁড়াছুড়ি করে খেলছিল হোলির দিনের পড়ন্ত বিকেলবেলায় আর কি। কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো। ওই যে ছেলেগুলো খেলাধুলো করছিল, ধুলো ছোড়াছুড়ি করছিল, তো অমৃত ও ইসাব তাদের কাছে এলো। অমৃত ও ইসাব বলে নি, এরা না দুই বন্ধু। কথাটা বোঝার চেষ্টা করো, এই দুই বন্ধু তাদের কাছে এলো। তারপর বলছে কি, দেখো, দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা। মানে ইসাব এবং অমৃত
হ্যাঁ, কথাটা বোঝার চেষ্টা করো। তারা দুজনেই কিন্তু গায়ে নতুন জামা দিয়ে এসেছে। নতুন জামা গায়ে দিয়ে এসেছে। রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। অমৃত আর ঈশাবের জামা যে দুজন, তারা আলাদা আলাদা ছেলে, কিন্তু হলেও তাদের গায়ের যে জামাটা আছে, তাদের মাপও একরকম, তাদের কাপড়ও একরকম, রঙও একরকম। মানে সব দিক দিয়ে জামা তাদের দুটো এক। সব দিক থেকে একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে, বোঝো। শুধু নামটাই দুজনের আলাদা, কিন্তু তারা একই স্কুলে একই ক্লাসে পড়ে। যে দুটো জামা পরে তারা দুজনে এসেছে, দুটো জামার রঙও এক, তাদের কাপড়ও এক, সব দিক দিয়ে এক। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটোও মুখোমুখি, এবং এদের যে দুটো বাড়ি, দুজনদের যে বাড়ি একবারে মুখোমুখি রাস্তার মোড়ে। দুজনের বাবাই পেশায় চাষি। কত দিক দিয়ে তাদের মিল আছে দেখাচ্ছে, দেখো। দুজনের বাবা বলতে আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ওই আমাদের ঈশাব এবং অমৃত, দুজনের বাবাই কিন্তু পেশায় কিন্তু চাষি। আচ্ছা, জমিও প্রায় সমান সমান, দুজনদের জমিও কিন্তু প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। ন্যাচারালি দুজনদের অর্থনৈতিক অবস্থাও কী বলতো একই। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ঈশাবের আছে শুধু বাবা, তার বাবা। শুধু পার্থক্য এক জায়গাতেই আছে তাদের মধ্যে। অমৃতের কি হয়েছে বলো, বাবা মা আর 3 ভাই রয়েছে, কিন্তু ঈশাবের কেবলমাত্র বাবা আছে, আর কেউ নেই কিন্তু তার। খুব বোঝো। তাহলে এই প্যারাগ্রাফটুকুর মধ্যে কি হলো, বলা হলো যে আম, বলা হলো যে হোলির দিন, তো হোলির দিন গাঁয়ে মানে গ্রামে একটা নিম গাছের তলায় একদল ছেলে জড়ো হয়েছে। তারা নিজেদের মধ্যে ধুলো ছোড়াছুড়ি খেলা করছে। হঠাৎ সেখানে এসে হাজির হলো আমাদের ওই 2 বন্ধু। তাদের নাম হচ্ছে, একজনের নাম অমৃত আর একজনের নাম হচ্ছে ঈশাব। তারা কিন্তু একজনের নাম অমৃত আর একজনের নাম ঈশাব। তারা একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে। তাদের বাড়িটাও দুজনের মুখোমুখি, ওই রাস্তার মোড়ের কাছে। সব তাদের বাবাদের অর্থনৈতিক অবস্থাও প্রায় একই রকম। দুজনের বাবাই চাষি এবং দুজনদের জমির পরিমাণও সমান। শুধু পার্থক্য একটা দিকেই, যে অমৃতের অনেক 3 ভাই রয়েছে, বাবা মা ছাড়াও 3 ভাই রয়েছে, কিন্তু ঈশাবের এই পৃথিবীতে বাবা ছাড়া আর কেউ নেই। কথাটা বোঝার চেষ্টা করো। এইটুকু আমরা পড়লাম এর মধ্যে। তারপর বলছে 2 বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করতো, দেখি তোরা শক্তিতেও সমান সমান, না একজন বড় পালোয়ান। ওই যে যে দুষ্টু ছেলেগুলো নিম গাছের তলায় কী বলতো ধুলো ছড়াছড়ি খেলা করছিল, তারা হঠাৎ ওই অমৃত আর ঈশাবের কাছে এসে দেখলো যে আরে দুজনকে তো দেখতে একই রকম। তখন তারা বলল, এই তোরা দুজনে কুস্তি করে দেখ তো, দেখি শক্তিতেও তোরা সমান সমান কিনা। দেখো মজা, দেখো যে ওই ছেলেগুলো অ্যাকচুয়ালি ছেলেগুলো দুষ্টু। তারা অমৃত ঈশাবের জামার কালার দেখে, জামার দুজনের কালার একই রকম কোয়ালিটি, এই সব দেখে এসে বললো, বাবা তোদের এত দিকে সমান সব কিছু, আচ্ছা দুজনে কুস্তি করে দেখতো, দুজনেই সমান ক্ষমতার কিনা দেখি। কারা বলতে লাগলো বলো তো, ওই দুষ্টু ছেলেগুলো। কাকে বলতে লাগলো? অমৃত আর ঈশাবকে। তখন কি হলো, আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। বললাম না, ওই যে ছেলের দলটা খেলাধুলো করছিল, ওরা খুব দুষ্টু প্রকৃতি। হঠাৎ অমৃত ও ঈশাবের মধ্যে একটা লড়াই লাগানোর জন্য বলে ফেললো, আচ্ছা তোরা লড়াই করতে দেখি, বেশ মজা হবে। মানে একটু মজা করতে চায় ওদের। ঈশাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। তো এই যখন কথা বললো, তখন ঈশাব অমৃতের দিকে তাকাচ্ছে, সে কি বলতে চায়, শুনতে চাইছে। তখন অমৃত বলল, না আমি এতে নেই, কারণ এটা আমার শুনলে আমার মা কিন্তু আমাকে মারধর করবে, আমি এই জিনিসে নেই। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো,
তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। হ্যাঁ, অমৃত এই যে ইসাবকে বললো, না না আমি ভাই লড়াই করব না, মা ঠ্যাঙাবে, এরম জোর দিয়ে বলতে লাগলো একটাই কারণে, কারণ যখন সে বাড়ির থেকে বেরুচ্ছিল তখন তার মা বারবার বলে দিয়েছে, দেখো তোমাকে নতুন জামা কাপড় পরে এই হোলির দিনে পাঠাচ্ছি, এতে যদি তোমার জামা কাপড়ের রং লাগে বা জামাটা কোনো কারণে গণ্ডগোল হয়, ছিঁড়ে যায়, ময়লা হয়, তাহলে বুঝতেই পারছো তোমার কপালে দুঃখ আছে। এইসব কথা বলে মা কিন্তু অমৃতকে কিন্তু বাড়ির থেকে নতুন জামা পরে বেরুতে দিয়েছে। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। হিসাবের একটা জামা কিনে দিয়েছিল ওর বাবা, তো সেটা দেখে অমৃত বলল যে আমাকেও ওই রকম জামা চাই, না হলে আমি স্কুলে যাব না। একবারে বলতে পারো পোঁ ধরে বসলো, একবারে জেদ যে আমাকে হিসাবের মতো জামা চাই। মা ওকে অনেক বুঝিয়েছিল, হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর 13টা তো আর তোরটা তোরটা তো প্রায় নতুনই রয়েছে। হিসাবকে মাঝে মাঝে ওর বাবার সঙ্গে খেতে যেতে হয়, সেই জন্য তা ক্ষেত মানে ওই চাষির কাজকর্ম যেখানে হয়, সেই জন্য তার জামাটা ছিঁড়ে গেছে। ওই জামাটা ছিঁড়ে যাওয়ার ফলে তার বাবা তাকে একটা নতুন জামা কিনে দিয়েছে। কিন্তু অমৃতের তো তা নয়, অমৃতের জামা নতুনই আছে। তৎসত্ত্বেও যেহেতু হিসাব একটা জামা নতুন কিনেছে, অতএব ওরও জামাটা চাই। এই রকম একটা বেঁকে বসলো কে বলো, অমৃত। মা ওকে অনেক বুঝিয়েছিল, হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। অমৃতের যে জামাটা ছিল একটা জায়গায় একটু ফাটা ছিল, সেই ফাটাটাকে সে কিন্তু আরও আরও বাড়িয়ে দিল, যাতে মা বাধ্য হয় ওই একটা নতুন জামা কিনে দিতে। কার মতো জামা কিনে দিতে? অবশ্যই হিসাবের মতো। কথাটা বোঝার চেষ্টা করো। মা তখন ওকে বেকায়দায় হ্যাঁ, মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃতর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে হিসাবে বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস তো? তো মা দেখছেন তো এই ছেলেকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, সেই জন্য তখন বললেন, ঠিক আছে, যে ওই হিসাবকে যখন ওর বাবা ওই জামাটা কিনে দিয়েছিল, কথাটা বোঝার চেষ্টা কর কি বলছেন, তখন তখন তাকে খুব মারধর করেছিল, তো তুইও তাহলে মারধর খেতে রাজি আছিস বল? কারণ হিসাবের মতো তুই জামা কিনতে চাইছিস, হিসাব মারধর খেয়েছে, তাহলে তোকেও তো মারধর করি। কথাটা বোঝার চেষ্টা কর। তারপর তারপর কি বলছে দেখ, অমৃত এতেও পিছপা হতে রাজি নয়, এতেও সে রাজি, ঠিক আছে, মেনে নিতে রাজি যে হিসাবের বাবা যেমন ওকে মেরেছিল, তো আমাকেও তুমি মারো, তবু আমার জামা চাই। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। মোট কথা, হিসাবের মতো জামা তার চাই, তার জন্য যা খুশি সে করতে পারে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে। এবারে নিজের থেকে দায়িত্বটাকে এড়ানোর জন্যে সে অমৃতকে বলল, যে ঠিক আছে তার তোর বাবার কাছে গিয়ে বল। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। অমৃত জানতো যে মা যদি বাবাকে না বলে তাহলে বাবা কিন্তু রাজি হবে না। সেই জন্য অমৃত বুঝতে পারলো যে মায়ের বলা জরুরি, নাহলে কিন্তু বাবা রাজি হবে না। তবু তৎসত্ত্বেও অমৃত কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, রাত্রিরে বাড়িতে ফিরতে রাজি হলো না। উরি বাবা, জামাটা কেনার জন্য কত কী কাণ্ড করছে দেখ, স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে, খাওয়া ছেড়ে দিচ্ছে, রাত্রিতে বাড়িতে ফিরতেও রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে হিসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। তো এইসব কাণ্ড কারখানার জন্যে হলো যে জামাটা কিনে দেওয়া হবে, এবং ওই হিসাবদের যে গোয়ালঘর সেখানে অমৃত লুকিয়েছিল, ওই যে বললাম না রাত্রে ফিরবেও না বলে ঠিক করেছে, তো সেখান থেকে তাকে নিয়ে আসা হলো।
সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে, বিশেষ করে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একবারেই গড়রাজি। তাহলে মা তো ওইদিকে বলেছে জামা কাপড় ময়লা করা চলবে না, এটা তো আছেই, তাছাড়া সেই হিসাব তার বন্ধু, তার সঙ্গে সে লড়াইও করতে চায় না। এই দুটো কারণে ওই ছেলের দল যখন দুজনের মধ্যে লড়াই করে মজা দেখতে চাইলো, অমৃত কিছুতেই রাজি হলো না। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। কথাটা বোঝার চেষ্টা কর। এবার ছেলেদের দলেরই মধ্যে একজন ছেলে এসে হঠাৎ অমৃতের গলা জড়িয়ে ধরে তাকে জোর করলো কি বলতো তার সঙ্গে লড়াই করতে। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরুবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। কথাটা বোঝার চেষ্টা করো, অমৃত কিন্তু কিছুতেই লড়াইয়ে ওই ছেলেটার সঙ্গে যেতে চাইছে না। বলছে আমাকে ছেড়ে দে কালিয়া, ওই ছেলেটার নাম কালিয়া, আমাকে ছেড়ে দে। সে তো কালিয়া, সে তো শুনলই না, তাকে ওই খোলা মাঠে কী বলতো টেনে নিয়ে গিয়ে বলতে পার বরং মাটিতে ছুঁড়ে ফেলে দিল। এবং সেই দেখে ছেলের দল আনন্দে একদম কি মজা করে কী বলতো লাফাতে লাগলো। তো এই অমৃতকে এইরকম করেছে, এই দেখে হিসাবের মেজাজ চড়ে গেল। বলেছি তারা দুজনে দুই অন্তরঙ্গ বন্ধু, সুতরাং অমৃতকে এইরকমভাবে ফেলে দিয়েছে ইত্যাদি, হিসাব মেনে নিতে পারলো না, তার মেজাজ গেল চড়ে। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়ব। এবার যে ছেলেটা অমৃতকে ফেলে দিয়েছিল, হিসাব তার হাতটা টেনে নিয়ে বলল, আয় তোর সঙ্গে আমি কিন্তু লড়ব। কথাটা বোঝার চেষ্টা কর। তারপর কি হলো দেখো, কালিয়া ইতস্তত করছিল। কালিয়া কিন্তু অমৃত এর সঙ্গে হিসাবের সঙ্গে লড়তে চায়নি, সেটু কী হয় ভাব, মানে তার মধ্যে একটা দ্বিধা তার মধ্যে ছিল। তো কুস্তি শুরু হয়ে গেল। হিসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। হ্যাঁ, শোধ নিল হিসাব, ওর বন্ধু অমৃতকেও ফেলে দিয়েছিল, অতএব ও এসে ল্যাং মেরে কী বলতো হিসাব কাকে ফেলে দিল, এই কালিয়াকে ফেলে দিল। আর কালিয়া পড়ে গিয়ে চিৎকার করতে লাগলো, চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যেদিকে পালিয়ে গেল। তাই ন্যাচারালি কালিয়া পড়ে চেঁচাচ্ছে, স্বাভাবিকভাবে কালিয়ার বাবা মা এসে ওদের মারধর করতে পারে। এই জন্য ওরা যারা বাকিরা ছিল ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক, তারা কিন্তু পালিয়ে গেল। অমৃত আর হিসাবও রণভূমি ত্যাগ করলো। অমৃত হিসাবও ওখান থেকে চলে গেল। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে হিসাবের জামার পকেটও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। কিন্তু যেতেই অমৃত লক্ষ্য করলো হিসাবের জামার যে পকেট আছে সেখানটা 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল দুজনেই, অমৃত এবং হিসাব। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেল হিসাবের বাবা হিসাবকে ডাকছে। বলেছি হিসাবের জামাটা ছিঁড়ে যাওয়ার জন্য হিসাবের বাবা কষ্টচেষ্টে তার একটা জামা কিনে দিয়েছিল, সেই জামাটাই ছিঁড়ে গেছে। তাও হিসাব ছিঁড়েছে কি অমৃতর কে যে ফেলে দিয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য তার সঙ্গে লড়তে গিয়ে। তো এইটা দেখে তারা তখন একটা দ্বিধাগ্রস্ত ভাব, আর সেই সময় হিসাবের বাবা কিন্তু হিসাবকে ডাকছেন। তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে হিসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। সত্যিই তাই, গরিব মানুষ অনেক কষ্ট করে জামাটা কিনে দিয়েছে এবং যদি দেখে যে সেই জামাটা ছিঁড়ে ফেলেছে তাহলে তো তিনি মাথার ঠিক রাখতে পারবেন না, মারধর করবেন। ওরা সেটা বুঝতে পারল। তারপর কি করবে দেখ, তারপর কি হলো, ওরা জানে হিসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। হ্যাঁ, বললাম না গরিব মানুষ সুদে টাকা ধার নিয়ে অনেক কষ্ট করে ছেলের জামাটা তৈরি করিয়ে দিয়েছে।
ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে, ইসাব কোথায়? তখন জিজ্ঞেস করছেন, কে রে, কে কাঁদছে, ইসাব কোথায়, জিজ্ঞেস করছেন কে, ইসাবের বাবা। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। অমৃতের মাথায় একটা বুদ্ধি খেললো, ইসাবকে সঙ্গে সঙ্গে টেনে টেনে নিজের দিকে নিয়ে গেল। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। অমৃত নিজের জামাটা খুললো, খুলে ইসাবকে বলল, তুই আমারটা পর। তারপর কি হলো দেখো, আমারটা, হ্যাঁ, দুজনের খুললো, ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ইসাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? তখন ইসাব জিজ্ঞেস, পারে তোর জামাটা যদি আমি পরবো তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরব। মানে কি, অমৃত নিজের নতুন জামাটা ইসাবকে পরতে বলল, আর ইসাবের ছেঁড়া জামাটা সে পরবে। ইসাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। জামা অদল বদল করছে, বুঝতে পারছে না ইসাব ব্যাপারটা কি করতে চলেছে অমৃত, তাই নাকি? তো বললো, এরকম করছিস, তুই ছেঁড়া জামা পরে বাড়ি ঢুকলে তো তোর বাবাও তো তোকে পেটাবে। অমৃত বলল, নিশ্চয় ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। বললো, হ্যাঁ, বাবা আমাকে ঠ্যাঙাতেই পারে, কিন্তু তোর ভয় নেই, আমাকে বাঁচানোর জন্য বাড়িতে কে আছে বলতো? মা আছে। ইসাবের মনে পড়লো, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন, অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। ইসাব দেখেছে আগে যে যখনই এরকম ঘটনা ঘটেছে, বাবা মারতে গেছে, তখনই অমৃত তার মায়ের পিছনের দিকে গিয়ে লুকিয়ে পড়েছে। হ্যাঁ, মায়ের দু চার চর খেয়েছে, কিন্তু বাবার ভারী মারের হাত থেকে অমৃত রক্ষা পেয়েছে সব সময়, কার জন্যে? মায়ের জন্যে। ইসাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। তক্ষুনি ওরা ঝটফট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। সেই সময় একটা কাশির আওয়াজ পেল, সেটা দেখি দুজনেই কী করলো, দুজনের বাড়ির দিকে চলল। ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল, কারণ বুঝতেই পারছো, অমৃতের মা বেরোনোর সময় তো বলেই দিয়েছিল, নতুন জামা পরে যাচ্ছ, যাও, ময়লা হলে বা ছিঁড়লে কিন্তু তোমার ভাগ্যে অশেষ কষ্ট আছে। কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলি, সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানাহেঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুঁচকালেন, কিন্তু মাপ করে দিলেন, একটা ছুঁচসুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন। মা দেখতে পেয়েছিলেন যে জামাটা ছিঁড়েছে, তবু কিছু বললেন না, ওটা এই জায়গাটা সেলাই করে দিলেন। যে হোলির দিন বন্ধুবান্ধব হয়তো ধস্তাধস্তি করেছে, ছিঁড়ে ছুঁড়ে গেছে, কিচ্ছু বললেন না। তো করলেন কি, জামাটা সেলাই করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ওরা ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। তোমরা সবাই জানো যে হোলির দিন আমাদের গ্রামাঞ্চলে রেওয়াজ আছে যে ওই ন্যাড়া পোড়া যাকে বলে, তো সেই দিন ওদের ওই গ্রামে এরকম ব্যাপার আছে, সেটা দেখতে গেল ওরা দুজনেই। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, সে ওদের আনন্দ মাটি করার জন্য বললো, তোরা অদল বদল করেছিস, একদিন ছেলে দেখেছিল যে ওরা দুজনের জামা অদল বদল করেছে, সেটা দেখেছিল, সেটা বললো, ও দাঁড়া, সব ফাঁস করছি। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। তারা মানে কি, ওই দুজন, অর্থাৎ অমৃত আর ইসাব ওখান থেকে চলে আসতে চাইল। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল বলে চিৎকার করতে লাগলো। মানে ব্যাপারটাকে ওরা জোরে জোরে চিৎকার করতে লাগলো, যাতে ইসাবের বাবা বা মা ওরা সব অমৃতের বাবা মা এসব শুনতে পায়। অমৃত আর ইসাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পেছন পেছন অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ন্যাচারালি অমৃত এবং ইসাব ভাবছে, যদি এরকম করে চিৎকার করে তাহলে উভয়ের বাবাই জানতে পারবে, তাহলে তো মারধর করবে। ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। সেই সময় ইসাবের বাবা ওই সামনে দাওয়ায় বসে তামাক খাচ্ছিলেন, হুঁকো খাচ্ছিলেন মানে তামাক খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন,
তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসো বাবা। দুজনকেই ডাকলেন। কাকে কাকে? অমৃত আর ঈশাবকে। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবলো যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। তখন দুজনেই ভয় পেল যে রে বাবা ডাকছে মানে এবার উত্তম মধ্যম হবে, মারধর করবে। হিসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনিও এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? বাহালি মানে বাঙালি বৌদি আর কি, মানে ওই অমৃতের মাকে বলছে যে তোমার ছেলে, মানে এই ঘটনাটা, অদল বদলের ঘটনাটা কিন্তু আমাদের ঈশাবের বাবা আগে দেখেছে, দেখে ফেলেছে। দেখে ফেলেই বলছে, মারধর তো করলেনই না, বরঞ্চ অমৃতের মাকে ডেকে বলল যে তোমার ছেলের মন খুব উঁচু, আজ থেকে ও ছেলে আমার। তখন অমৃতের মা বলছে যে আপনার তো স্ত্রী নেই, ঈশাবের মা মারা গেছে, তো এখন ন্যাচারালি তো আপনি তো এক ছেলেকে দেখেন অনেক কষ্ট করে, তো আবার 2 ছেলেকে নিয়ে করবেন কি? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। ওই যে উঁচু মনের পরিচয়টা পেয়েছে না, সেই জন্য বলছে অমৃতের মতো এরকম ছেলে একটা কেন, আমি 21টাও পালন করতে রাজি আছি। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। ওই যে এই গলিতে ওরা জামা পাল্টাপাল্টি করেছিল, সেই সময় কিন্তু ঈশাবের বাবা পুরো ঘটনাটা দেখেছিল। দেখে সেটাই ওই যারা সব চারপাশে দাঁড়িয়েছে তাদের কাছে ওই গল্পটা বলতে লাগলো যে দেখো আমি দেখেছি এই রকম, যে অমৃত ঈশাব বলছে, এই জামাটা খুলে ফেল, আমার জামাটা তুই পর, তোর জামাটা পরি, এই জিনিস আমি দেখেছি। তো তোমার, মানে অমৃতের মাকে বলছে তোমার ছেলের মন খুব উঁচু, এই রকম ছেলে আমার যতই কষ্টের সংসার হোক আমি একটা কেন 21টাও পালন করতে পারি। এই ঘটনা শোনার জন্য পাড়াপড়শির সব যত মায়ের দল তখন ওই ঈশাবের বাবার চারদিকে ঘিরে তাকে দাঁড়িয়েছে। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন, আরও বললেন, ঈশাব অমৃতকে জিজ্ঞেস করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে? হ্যাঁ, মনে করে দেখো, আমরা একটু আগেই বলেছি অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। ঈশাবের বাবা সবাইকে বলছে যে যখন ঈশাব প্রশ্ন করেছিল, আরে অমৃত, তুই যে এই কাণ্ড করছিস, এতে যদি তোর বাবা তোকে মারে কি হবে? আমরা বলেছি একটু আগে, মনে করে দেখো। তখন অমৃত বলেছিল ঈশাবকে যে দেখ, আমার বাড়িতে মা আছে, আমাকে যদি বাবা মারতে আসে তাহলে আমাকে ঠেকাবে কি বলতে, বলো আমাকে, বাবাকে ঠেকাবে মা। ক্লিয়ার? সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। হিসাবের বাবা বলছে যে অমৃত আমাকে একদম বদলে দিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে আজ আমি বুঝতে পারলাম। অমৃত হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল ভাই, অদল বদল। ওরা যেমন সেই চিৎকার করছিল বললাম না, সেরকম অদল বদল অদল বদল চিৎকার করতে করতে এলো। এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না। আর বোধ করবে কেন? কারণ বাবা জেনে গেছে আর কিছু তো অসুবিধে হবে না, মারধর করবে না, তোদের আর কোনো অসুবিধে হলো না। বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। তাদের এখন বিষয়টা ভালো লাগছে, কারণ কি জানে তো, এখন আর মারধর করবে না, বাবাই নিজে বিষয়টাকে ভালো করে নিয়েছে, তাই নয় কি? কে? আমাদের ঈশাবের বাবা। হ্যাঁ, তারপর অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। ন্যাচারালি এই ঘটনা শেষমেশ গ্রাম প্রধানও শুনলেন। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। ওদের নামই হয়ে গেল, অমৃতের নাম হলো অদল আর ঈশাবের নাম হলো বদল। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস অমৃত ঈশাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। তাহলে
বুঝতে পারলে এই কাহিনীটা, ব্যাপারটা তাহলে কি হলো, আমরা গল্পটা পড়ে কি বুঝলাম? বুঝলাম যদি মানে এর সারাংশটা জানতে হয় এরকম যে অমৃত হিসাব বুঝতে পেরেছি নিরুপম? হ্যালো, একটু আমি সারাংশটা ইন শর্ট বলে নিই, তারপরে কোশ্চেনে আসছি। যে অদল বদল গল্পটা পাঠ করে আমরা কি দেখলাম? অদল বদল পাঠ করে দেখলাম অমৃত হিসাব, তারা দুই বন্ধু, পাশাপাশিই থাকে তারা, তারা খুব অন্তরঙ্গ বন্ধু এবং তাদের মধ্যে নানা দিক দিয়ে মিল আছে। তারা একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, যে জামা দুটো পরে সেদিন তারা বেরিয়েছে, সে হোলির দিন যে দুটো জামা পরে বেরিয়েছে, দুটো জামারই রং এক। তাদের বাবার পেশাও এক, তাদের দুজনের বাবাই চাষবাস করে, তাদের জমি জমার পরিমাণও সমান। শুধু একটু এক জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আমাদের অমৃতের মা বাবা ছাড়াও 3 ভাই আছে, কিন্তু আমাদের হিসাবের বাবা ছাড়া আর কেউ নেই। এইটুকুই তাদের মধ্যে পার্থক্য। তারপর আমরা আরও দেখি যে এই অদল বদল গল্পটা পাঠ করে যে অ্যাকচুয়ালি তারা যে হোলির দিনে নতুন জামা কাপড় পরে বেরিয়েছে তার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে হিসাবের জামাটা একটু ছিঁড়ে গিয়েছিল, পুরনো হয়ে গিয়েছিল, ওই জন্য তার বাবা তাকে একটা নতুন জামা কিনে দিয়েছে। সেই জন্য আমাদের অমৃতও ঝোঁক ধরে যে তাকেও নতুন জামা কিনে দিতে হবে, তাকেও নতুন জামা কিনে দিতে হবে। তখন তার মা বলে, কেন, তোর জামা তো নতুনই আছে, আবার নতুন জামা কি দরকার? 1 মিনিট দাঁড়া, রায়চু আছিস? হ্যালো রায়চু, শোন না ভাই, আমার আজকে ওই এটা খারাপ হয়ে গিয়েছে, মানে কি বলতো, ওই মোবাইলটা বোর্ডে কাজ করা যাবে না, মানে কি বলতো সব উল্টো লেখা আসছিল, তো সেই জন্যে আজকে তোদের স্পোকেন ইংলিশ ক্লাসটা নেওয়াই হলো না, কারণ ওখানে তো বোর্ডের লেখালেখির ব্যাপার থাকতোই। প্রথম কাজ করছিল না, অনেক কষ্টে কোনোভাবে সারিয়ে এখন এই শেষমেশ তখন তো আর নেওয়া যায় না, ওই জন্য ওদের এই যেটা মৌখিকভাবে পড়ানো যায় সেটাই পড়িয়ে নিচ্ছি আজকে। তোদের ক্লাসটা নেক্সট দিন আমি নিয়ে নেব। ক্লিয়ার? ইউ নিড নট বি ওয়ারিড ফর দ্যাট ওয়ান। ক্লিয়ার? আজকে হলে ভালো হতো, কারণ কিন্তু এই যে বললাম মোবাইলটা গণ্ডগোল হলো, তাও ওদের ক্লাসও অনেক দেরি করে শুরু করেছি, 10:30টার সময় প্রায়। ক্লিয়ার? ওই জাস্ট একটা গল্প ছোট পড়িয়ে নিচ্ছি আর। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, তাহলে তো এরপর যেটা বলছিলাম যে তখন ওই আমাদের অমৃত ঝোঁক ধরলো যে ওর মতোই একটা জামা তাকে কিনে দিতে হবে। মা বললো, তোর জামাটা তো এখনো নতুনই আছে, আবার কিনে দেওয়ার কী আছে? ওর জামা ছিঁড়ে গিয়েছিল, ওর বাবা কিনে দিয়েছে। তবু সে কিছুতেই না, কোনো কথাই শুনবে না, কোনো কথাই শুনবে না। এমনকি মা তাকে এরকম ভয়ও দেখালো যে ওর বাবা ওকে জামা কিনে দেওয়ার সময় যদি মারধর করে, তাহলে তুই মারধর খেতে রাজি আছিস তো, তারপরে আমি তোকে জামা দেবো। তাতেও রাজি সে এমনকি বাড়িও ফিরতে চায় না। তখন ওই অমৃতর মা বাবাকে বলে ওই সমান একই রকমের জামা কিনে দিল, এবং যখন অমৃত ওই জামা পরে বেরুচ্ছে, মা তাকে বুঝিয়ে দিল যে দেখো, নতুন জামা পরে যাচ্ছ, ছেঁড়া ফাটা বা নোংরা করে এলে কিন্তু তোমার ভাগ্যে অশেষ কষ্ট আছে। যাই হোক, ওরা দুজনে বেরুতেই ওই যে বললাম, এই দুষ্টু একটা কিছু ছেলের দল, তারা নিজেদের মধ্যে ধুলো ছোঁড়াছুড়ি খেলছিল। তো ওদের দুজনকে দেখে তারা কি শুরু করলো বুঝতেই পারছো, দুজনের মধ্যে একটা লড়াই করানোর জন্যে চেষ্টা করতে লাগলো, যে যাতে অমৃত আর হিসাব দুজনে লড়াই করতে নামে। তো অমৃত তাতে রাজি নয়, হিসাবের সঙ্গে কিছুতেই সে লড়াই করবে না। কতটা বোঝার চেষ্টা করো। দুটো কারণ আছে, 1 নম্বর, লড়াই করতে গেলে জামাটা নষ্ট হতে পারে, আর 2 নম্বর, হিসাব তার বন্ধু, তার সঙ্গে সে লড়াই করতে কী বলতো রাজি নয়। তো যখন রাজি, তখন ওই ছেলের দলেরই কালিয়া বলে একটা ছেলে এসে অমৃতর গলাটা ধরে তাকে একটু সাইডে নিয়ে গিয়ে দুম করে মাটি ফেলে দিল। কতটা বোঝার চেষ্টা করো। এটা দেখে হিসাব আর সহ্য করতে পারেনি, তখন সে ছুটে গিয়ে কালিয়াকে ল্যাং মেরে কী বলতো ফেলে দিল। কালিয়াকে ল্যাং ফেলে দিতেই সে চিৎকার করতে লাগলো, মানে ওই অমৃতকে ফেলে দেওয়ার প্রতিশোধটা নিল। তো যখন চিৎকার চেঁচামেচি করে কাঁদছে ওই কালিয়া পড়ে, তখন ছেলের দল সবাই ভয় পেল যে এবার তো লোক জড়ো হয়ে যাবে, এসে মানে তাদের পেটাবে বা মারধর করবে। তারা তখন সবাই ওখান থেকে চলে গেল।
এইবার যখন বাড়ি ঢুকবে অমৃত, তখন ঈশাবকে ডেকে বলে, এই এদিকে আয়, বলে ওদের যে বাড়ির পাশে যে গলি আছে সেখানে ঢুকলো, ঢুকে বলে, এই তোর জামাটা আমাকে দে, আমার জামাটা তুই। ঈশাব প্রথমে কিছুই বুঝতে পারছে না অমৃত কি করতে চায়। তো যাই হোক, চাপাচাপির মধ্যে করে বললো যে, দেখ, তোর তো জামাটা ছিঁড়ে গেছে, আমায় দে, আমার নতুন জামাটা তুই পর। তখন ঈশাব বললো, বা রে, তুই এই ফাটা জামা পরে তুই বল, তোকেও তো তার বাবা পেটাবে ঢুকলেই। তখন বললো, দেখ, আমাকে যদি বাবা মারতে আসে, আমার মা তার আমাকে বাঁচাবে বাবার হাত থেকে। তোর বাড়িতে তো মা নেই, সেই জন্য তুই আমার নতুন জামাটা পর, আমাকে তোর ফাটা জামাটা দিয়ে পরলো। আর সেই সময়ই আমাদের ঈশাবের বাবা কিন্তু ব্যাপারটা দেখে ফেলেছিল। তো যাই হোক, ওরা দুজনে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে খুব ভয়ে ভয়ে ছিল, তাই নয় কি? তার মধ্যে আবার ওই ছেলে ছোকরার ওই যে দুষ্টু ছেলেগুলো অদল বদল করে চিৎকার করছিল, যাতে ওদের বাবা মায়েরা বিষয়টা জানতে পারে। তো তখন ওই অমৃত যখন বাড়িতে ঢুকলো, ওর মা তখন দেখেছিল জামাটা ফেটে গেছে, কিন্তু সেদিন কিছু বলল না, কারণ যে সেদিনটা ছিল হোলির দিন। এরকম হতেই পারে। তাছাড়া এই হঠাৎ করে যদি নতুন জামা ছেঁড়ার কথা বলে, তাহলে অমৃতর বাবাও তো রেগে যেতে পারে। ওই জন্য কিছু না বলে চুপচাপ রিপু করে দিতে লাগলেন, সেলাই করে দিতে পারে, করে রাখলেন। তখন ওই আমাদের ঈশাবের বাবা তখন এসে অমৃতর মাকে ডেকে বলল যে, বাহালি বৌদি, তুমি একটা ছেলে পেয়েছো বটে, খুবই ভালো ছেলে, উচ্চ মনের ছেলে। তো আমি এরকম ছেলেকে কিন্তু, আমার এক ছেলে আছে, আমি এই ছেলেকেও মানুষ করতে পারি। তখন আমাদের অমৃতর মা বলল যে, দেখো, তুমি তো এক ছেলে নিয়ে অস্থির, আবার বলে এইরকম অমৃতর মতো ভালো মনের ছেলে পেলে 21টা ছেলেকে আমি মানুষ করতে পারি। বলে ওরা যে ওই জামা বদলের ব্যাপারটা করেছে, তাদের আশপাশে যত পাড়াপড়শির ওই মায়েরা সব শুনছিল, তাদের সামনে বলতে লাগলো। তো এরপরে ন্যাচারালি অমৃত আর ঈশা বুঝতে পেরেছে যে আর এরকম মারধরের ব্যাপার নেই, ব্যাপারটা বেশ সরল হয়ে গেছে। ওরা তখন ওই যে বললাম না যে ওই ন্যাড়াপোড়া হওয়ার কথা ছিল, সেই সব উৎসব দেখার জন্য বেরোলো। ছেলেমেয়েরা সব অদল বদল করে, সেই যেমন আগে খ্যাপাচ্ছিল দিয়ে ওদের কিছু যায় আসে না, তাতে কোনো কিছুই যায় আসে না, কারণ তখন তো আর বললাম না, আর মারধর খাওয়ার কোনো ব্যাপার নেই। তো তখন এই কথাটা ওদের দেশের যে, ওদের গ্রামের যে গ্রাম প্রধান, তার কাছে পৌঁছে গেল, তার কানে। তারা বলল যে, বাহ, তো খুব ভালো জিনিস, খুব সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার, তাই তো? কারণ ঈশাব হচ্ছে মুসলমান আর আমাদের অমৃত হচ্ছে হিন্দু। তো এই যে দুজনের মধ্যে এই যে অন্তরঙ্গতা, এটা থেকে গ্রামের প্রধান খুব খুশি হলেন এবং বললেন, আজ থেকে এই অমৃতর নাম দিলাম আমি অদল, আর আমাদের ঈশাবের নাম রইল বদল। তো এই হচ্ছে মূল গল্প। তো দেখো, বুঝতে পেরেছিস? হ্যালো নিরুপম, হ্যালো, বোঝা গেছে? নিরুপম, বুঝতে পেরেছিস? তো এইবার আমরা এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো বলে নিই। দেখো, এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হবে, ছোট ছোট কোশ্চেন তো তোমাদের এমনি লাইন তুলে তুলে হতেই পারে, সেগুলো তো তোমরা জানোই। এছাড়া বড় কোশ্চেন যেটা হতে পারে, যেমন করে অনেক সময় দেয়, অদল বদল গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করে, এই প্রশ্নের উত্তর লিখতে দিতে পারে, তাই নাকি? বা অদল বদল গল্পের মধ্যে দিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানে দুটো সম্প্রদায়ের মধ্যে যে ঐক্য সংহতি, যে তত্ত্ব তিনি প্রচার করেছেন, লেখক প্রচার করেছেন তার নিজের ভাষায় বলো। বা এই কী লিখছে অরূপ দাস, স্যার, পরীক্ষায় বাংলায় লিখব না, বাংলায় লিখব না, মুখস্থ করে লিখব। বানিয়ে লিখতে হবে না, মুখস্থ করে লিখবে। কেন? গল্পটা যে আমি এতক্ষণ বললাম, বুঝতে পারলে না? গল্পটা তো নিজের থেকে লেখাই তো ভালো। সব সময় ধরো যে যদি
কোশ্চেন তোমার কমন না আসে, তখন তুমি মুখস্থ কোথায় পাবে? তুমি ধরো করে যাওনি, ধরো আমি বললাম, তখন তো তোমাকে নিজেকে লিখতে হবে। তার চেয়ে ভালো নয় কি গল্পটা বেশ ভালো করে জেনে নিয়ে সেটা নিজের মতো করে লেখা, সেটাই তো ভালো, তাই নয় কি? সব সময় কি মুখস্থ করে চলবে? ধরো কোনো কারণে তোমার কমন এলো না, যেটা পড়ে গেছে সেটা এলো না, তখন মুখস্থ করে তুমি কি করে লিখবে? তখন তো তোমাকে নিজেকে লিখতে হবে। এই জন্যেই তো গল্পটা ভালো করে জেনে নেওয়া ভালো। যদি তুমি এই গল্পটা এতক্ষণ ধরে শুনে থাকো, আমি তো প্রথমে লাইন বাই লাইন ব্যাখ্যা করলাম, তারপরে গল্পটা ইন শর্ট বললাম। এরপরে তোমাকে যদি এই প্রশ্ন থেকে এখান থেকে নানা রকম প্রশ্ন করা হয়, তুমি নিজেই উত্তর দিতে পারবে। সেটাই তো স্বাভাবিক, সেটাই তো উচিত। কি বলিস নিরুপম? ঠিক তো নাকি? নিরুপম বল ঠিক করে। আচ্ছা, বেশ। তো তাহলে আমরা এখান থেকে যে কোশ্চেনগুলো হয় তার মধ্যে একটা কোশ্চেন একটু আলোচনা করি, ভালো করে শোনো। যে গল্পটার নামকরণ কেন অদল বদল করা হলো? আরও তো অন্য কিছু নামকরণ করা যেতে পারতো, তাই নাকি? ওই দুজনের নামে তো করা যেতে পারত, অমৃত হিসাব, এই নামও তো হতো, কারণ গল্পটা তো ওদের দুজনকে নিয়েই গড়ে উঠেছে। বা আরও অন্য ধরনের নাম বলা যেত, সাম্প্রদায়িক সম্প্রীতি, এরকম নামকরণও তো হতে পারত। কিন্তু তা না করে লেখক হঠাৎ কেন অদল বদল নাম রাখলেন? দেখো, এখানে বলি, গল্পকারেরা যখন কোনো গল্পের নামকরণ করেন, তারা মূলত বিষয়বস্তু, মুখ্য চরিত্র এবং গল্প মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনা, তার উপর ভিত্তি করেই কিন্তু নামকরণ করে থাকেন। বোঝো, গল্পের বিষয়বস্তু কিংবা গল্পের মুখ্য চরিত্র কিংবা গল্প মধ্যস্থিত কোনো মজার ঘটনা, আকর্ষণীয় ঘটনা, তার উপর ভিত্তি করেই কিন্তু গল্পের নামকরণ তারা করে থাকেন। কখনো কখনো গল্পকারেরা নিজের মনোভাবের ওপর ভিত্তি করে নামকরণ করতে পারেন, কিন্তু মূলত এই তিনটে উপাদানের ওপর ভিত্তি করেই নামকরণ করেন। তো এখন গল্পটার এই যে তোমরা বিশ্লেষণ দেখলে, এতক্ষণ শুনলে গল্পটা, সেই গল্পটার বিশ্লেষণ করে, সংক্ষেপে বিশ্লেষণ করে বলবে যে গল্পটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এখানে জামার অদল বদলের মধ্যে দিয়ে, মানে একজনের জামা অন্যজনের অদল বদলের মধ্যে দিয়ে একটা একটা চরম সত্যকে, কারণ জামা অদল বদল দিয়ে তার জন্য, হ্যাঁ ঠিক, ঠিক তো, কারণ গল্পটা জামা অদল বদল দিয়ে তার জন্যে, হ্যাঁ, কিন্তু শুধু জামা অদল বদল নয়, জামা অদল বদলের মধ্যে দিয়ে একটা চরম সত্য প্রকাশ করেছেন লেখক। কি সেটা? সেটা হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে বন্ধন বা ভালোবাসা, তাই তো? অমৃত হচ্ছে হিন্দু, আর আমাদের আমাদের ঈশাব হচ্ছে মুসলমান। তো হিন্দু মুসলমানের ঐক্য সংহতির বিষয়টাকে এখানে অদল বদল, জামার অদল বদলের মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন। সুতরাং দেখো যে এই যে আকর্ষণীয় ঘটনাটা, এর মধ্যে দিয়ে একটা চরম সত্যকে, কি চরম সত্য? হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য। আমাদের সমাজে হিন্দু মুসলমান সকলেই বাস করে, সুতরাং সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য সংগতি দরকার। সেই ঐক্য সংগতির বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই জামার অদল বদলের মধ্যে দিয়ে। সেই কারণে বলা যায় যে অদল বদল নামকরণটি যথাযথ এবং সার্থক হয়ে উঠেছে, তাই নয় কি? ঠিক এইভাবে লিখতে হবে। প্রথমে ইন্ট্রোডাকশানটা দিলে, তারপরে গল্পটা ইন শর্ট একটু বলতে হবে, তারপরে বলতে হবে যে এখানে জামার অদল বদলের মধ্যে দিয়ে লেখক একটা চরম সত্যের প্রতি ইঙ্গিত করেছেন। সেই চরম সত্যটা কি না? সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক বন্ধুত্ব। আমাদের সমাজে হিন্দুও যেমন আছে, মুসলমানও তেমন আছে, ঠিক সেই কারণেই সমাজের ঐক্য দরকার। সেই ঐক্য সংগতির ওপরে তিনি গুরুত্ব দিয়েছেন এখানে জামার অদল বদলের মধ্যে দিয়ে। হিন্দুর জামা
মুসলমানের গায়ে পড়েছে, আর মুসলমানের জামা হিন্দু পড়েছে। এর মধ্যে দিয়ে একটা একটা সাম্প্রদায়িক ঐক্য, সাম্প্রদায়িক মিলন, সংহতির তত্ত্ব, যেটা আমাদের জীবনে একান্ত জরুরি, সেটাকে এখানে তিনি অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সেই কারণে আমরা বলতে পারি যে অদল বদল নামকরণটি যথাযথ, সার্থক এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বুঝতে পারলে? হ্যালো, অরূপ দাস না অনুপ দাস, বুঝতে পেরেছ? হ্যালো, ফিডব্যাক দাও, বুঝতে পেরেছো কিনা বলো। বুঝতে পারলে বলো পেরেছি, আর যদি বলো যে না পারিনি তাহলে সেটাও বলো। হ্যাঁ, ভেরি গুড। এই জন্যই তো বলছিলাম ভাই, বুঝবে, বুঝে নিজে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে। দেখো না, এই যে এটা তো খুব সহজ ব্যাপার, সব জিনিসকে এরকম করে বুঝতে হবে। নিরুপম, বুঝতে পেরেছিস? হ্যালো, তোর তো আবার কিপ্যাড খারাপ হয়ে গেছে। ভেরি গুড। তো যাই হোক, এই গেল। তাহলে এখন কি লিখবে এটা? দেখো, যদি লিখতে চাও আমি লিখিয়ে দিতে পারি। হ্যালো, অরূপ দাস লিখবে? অরূপ দাস না অনুপ দাস ভাই, ঠিক বুঝতে পারছি না। তুমি লিখবে এখন? দেখো তাহলে লিখিয়ে দিই, বলো। যদি বলো হ্যাঁ স্যার লিখিয়ে দিন, এক্ষুনি লিখিয়ে দিচ্ছি। কি করবে? ফিডব্যাক দাও, বলো হ্যাঁ কি না, নাকি নিজে বাড়িতে লিখবে? লেট মি নো। তুমি বলো ঠিক করে। স্যার কালকে, কালকে, ও কালকে লিখবে। ভেরি গুড। মানে আমাকে আর এখন তাহলে লেখাতে হবে না তো? লেখাবো কি বলো? কালকে লেখাবো নাকি না আজকে? আজকে আর ক্লাস করতে চাইছো না নাকি? আমি বুঝতে পারছি না। প্লিজ ক্লিয়ার ইট আউট। আমি তো ক্লাস করতে রাজি আছি, তুমি ক্লাস করতে চাইছো না, রাত হয়ে গেছে বলে নাকি? তুমি কোথার থেকে দেখছো? কোথা থেকে দেখছো? লেট মি নো। ও ঘুমাবে, হ্যাঁ সত্যি তাই, রাত হয়ে গেছে। দ্যাটস রাইট। হ্যাঁ সত্যি তাই, আজ অনেক রাত হয়ে গেছে। ঠিক ঠিক, জলপাইগুড়ি থেকে দেখছো, এমনি বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আমাদের ক্লাসে তাহলে জয়েন করো ভাই। বাংলার এরকম করেই আমি পড়াই, ইচ্ছে করলে জয়েন করতে পারো, কোনো অসুবিধে নেই। এনি ওয়ান ক্যান জয়েন। ক্লিয়ার? এই দেখো, তাহলে আর একটা জিনিস আলোচনা করে দিই, আর একবার একটু শুনে নাও। অদল বদল গল্পটার নামকরণের সার্থকতাটা আমরা বললাম। এরপরে আমরা বলি যে এই গল্পটার মানে ভাবার্থ, ভাববস্তু কি? ভাব মানে এটা তো জামার অদল বদলটা তো বাহ্যিক, আসল অর্থ কি? ওই যে শুনলে তো একটু আগে, যে আসল হচ্ছে আমাদের সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক বন্ধুত্ব গড়ে তোলা। সেটাই হচ্ছে আসল এই গল্পটার উদ্দেশ্য। লেখক এই গল্পটার রচনা করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে আমাদের সমাজে যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, সেই সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা সম্প্রীতি, একটা ঐক্য, একটা সংহতি স্থাপনের জন্যে তিনি এই গল্পটা রচনা করেছেন। এবং সেই কারণেই এই মজাদার কাহিনীর মধ্যে দিয়ে তিনি সামাজিক ঐক্য সংহতির তত্ত্বটাকেই এখানে প্রচার করেছেন। এটাই কিন্তু আসল উদ্দেশ্য। তাহলে লেখকের আসল উদ্দেশ্য কি? সমাজের ঐক্য সংহতির তত্ত্বকে প্রচার করা। এবং সেই জন্যেই তিনি একটা কাহিনীর মোড়কে, একটা গল্পের মধ্যে দিয়ে অতি সুন্দরভাবে বিষয়টাকে এখানে ফুটিয়ে তুলেছেন। এটা একটা প্রশ্ন হতে পারে। আর যে প্রশ্ন এখানে হতে পারে, ছোট ছোট প্রশ্ন হতে পারে, যে ওই কালিয়ার সঙ্গে যে লড়াইটা হয়েছিল অমৃত এবং হিসাবের, সেটা বর্ণনা করো। প্রথমে তো কালিয়া এসে অন্যায়ভাবে অমৃতকে ফেলে দিল, সঙ্গে সঙ্গে হিসাবে রাগ হলো,
হ্যাঁ, অমৃতকে এই রকমভাবে হেনস্থা করা সে মেনে নিতে পারেনি। সেই কারণে সেও কালিয়াকে ল্যাং মেরে টিট ফর ট্যাট, তাই না কি? সেই রকম কী বলতো, কালিয়াকে ল্যাং মেরে ফেলে দিয়ে প্রতিশোধ নিল, তার বন্ধুকে ফেলে দেওয়ার প্রতিশোধ নিল। এরকম ছোটোখাটো এরকম গল্প, এই প্রশ্ন এখান থেকে হতে পারে। ক্লিয়ার? সুতরাং তোমরা আশা করি বিষয়টাকে বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং আরও বেশি করে তাদের এই ক্লাসে যোগদান করতে বলো। এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমাকে এগিয়ে আসতে সাহায্য করো, যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি। তুমি কি এখনও অরূপ ক্লাসে আছো? শুনে নাও আমি মাধ্যমিকের ক্লাস কোন কোন দিন নিই, একটু ভালো করে শোনো। মঙ্গলবার আর বুধবার 9:30 থেকে রাত 9:30 থেকে আমি ক্লাস নিই। ইচ্ছে করলে তুমি জয়েন করতে পারো ওই সময়, বা অন্য যারা তোমরা এখানে ক্লাস করছো, মানে আমার এই ক্লাস শুনছো, যদি তোমাদের ভালো লাগে, যদি পছন্দ হয়, তাহলে তোমরা কিন্তু মঙ্গলবার আর বুধবার এই দুদিন আমি 9:30 থেকে রাত 9:30 থেকে সাধারণত তোমাদের ক্লাস নিই। ক্লিয়ার? আজকে যেমন মনে করো বাংলা পড়ালাম অদল বদল, যদি তোমাদের এখান থেকে কোশ্চেন লেখানোর থাকে তাহলে সামনের দিন আমাকে বলবে, আমি কোশ্চেন লেখাবো, নো প্রবলেম। আর ওই দিন ইতিহাস আমরা পড়ব, বা অন্যান্য বাংলা গ্রামার, হ্যাঁ বাংলা গ্রামার শেখাচ্ছিলাম, বাক্য পরিবর্তন, তার কিছুটা বাকি আছে, সেটাকে আমরা সেই দিন কমপ্লিট করব। ক্লিয়ার? আর তোমরা যদি আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে দেখবে এর আগে যা আমি করিয়েছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমাকে এগিয়ে আসতে সাহায্য করো, যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। সো গুড নাইট টু অল অফ ইউ।